জয় জগন্নাথ। আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজ আমরা প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবের নামকরণের তাৎপর্য, মাহাত্ম্য এবং আমরা বাড়িতে কিভাবে পালন করব সে বিষয়েই আলোচনা করব। এইগুলো জানতে হলে আপনাদেরকে সবাইকে পুরো ভিডিওটি দেখবার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রথমেই জেনে নেওয়া যাক এই জগন্নাথ দেবের স্নানযাত্রা নামকরণে তাৎপর্য কী, অর্থাৎ এই জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবটি আসলে কি। জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব হল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মাকে এক বিশেষ পদ্ধতিতে স্নান করানো হয়। এই দিন প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি, শুভ জন্মতিথি, বার্থডে অর অ্যাপিয়ারেন্স ডে। এরপর আমরা আলোচনা করব এই জগন্নাথ দেবের স্নানযাত্রা সময়সূচি সম্পর্কে, অর্থাৎ কবে পড়েছে। এটা পড়েছে আগামী 22শে জুন 2024 সাল আর বাংলার 7ই আষাঢ় 1431 সাল। এরপর আমরা প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান পালন এবং দর্শনে কি ফল লাভ করা যায় সেই বিষয়ে আলোচনা করব। শাস্ত্রে বর্ণনা আছে, যদি কেউ এই জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন এবং দর্শন করে তাহলে কি হয়, তার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়, তার সকল অভিলাষ পূর্ণ হয়, মন প্রাণ শুদ্ধ হয়, তার সকল পাপ নাশ হবে। এবং শাস্ত্রে এও বর্ণনা আছে, যদি এই জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন যদি কেউ পালন করে কিংবা কেবল এই অভিষেক দর্শনও করে তাহলে তার আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এরপর আমরা প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব বাড়িতে কিভাবে আমরা পালন করতে পারি সে বিষয়ে আলোচনা করব, বা ওই দিন আমাদের কি কি করা উচিত। তাহলে আমরা 14ই জুন 2022 মঙ্গলবার জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব পালন করব। জগন্নাথ দেব বড়ই দয়ালু, তার এই জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করবার জন্যে আমাদের উপবাস করার কোনো প্রয়োজন নেই। আমরা যেমন গৌর পূর্ণিমা চৈতন্যদেবকে অভিষেক করার জন্য সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে হয়, কিংবা জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্য আমরা উপবাস করি, তখন রাত্রি 12টা পর্যন্ত উপবাস করতে হয়, কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবকে অভিষেক করতে হলে কোনো উপবাস করার দরকার নেই। এরপর আমরা আলোচনা করব এই জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব কিভাবে সূচনা হয়েছিল। একবার ব্রহ্মার মানস পুত্র স্বয়ম্ভী মুনি তিনি ভগবানকে দর্শন করবার জন্য এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছিল। তার যজ্ঞবেদী থেকে প্রভু জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। তারপর তিনি মহাসমারোহে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান করেছিলেন। তারও অনেক পরে ইন্দ্রদুম্ন মহারাজ জগন্নাথ দেবের অনেক প্রিয় ভক্ত ছিলেন। তিনি দারুবম্ব রূপে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেন এবং জগন্নাথ দেবের আদেশে তিনি এই স্নানযাত্রা মহোৎসব পালন করেছিলেন। এইসব দৃষ্টান্ত থেকে আমরা প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অত্যন্ত আনন্দ সহকারে আমরা পালন করতে থাকি। এবার প্রশ্ন আসতেই পারে, আমরা বাড়িতে কিভাবে এটা পালন করব। প্রথমেই আমাদের জানতে হবে অভিষেক করবার জন্য আমাদের কি কি প্রয়োজন, কিছু দ্রব্যের প্রয়োজন। প্রথম হচ্ছে অভিষেক পাত্র। অভিষেক পাত্রটা হবে তামা বা পিতলের, একটু উঁচু একটা জায়গা, কারণ তারপর তার উপর চন্দন দিয়ে অষ্টদল পদ্ম আঁকতে হবে। সেই পদ্মের উপর তুলসী পাতা, ফুলের পাপড়ি ছড়িয়ে দিতে হবে। এরপর জগন্নাথ দেবকে অত্যন্ত সমারোহের সাথে অর্থাৎ আনন্দের সাথে তার যে রত্নবেদী আছে সেখান থেকে শানপাত্রে নিয়ে আসতে হবে।
আমরা দেখেছি পুরীধামে বা অন্যান্য ক্ষেত্রে আলাদা স্নানবেদী নির্মাণ করা হয়, কারণ রত্নবেদীতে জগন্নাথ দেবকে স্নান করালে খুব অল্প সংখ্যক ভক্ত তা দর্শন করতে পারে। কিন্তু প্রভু জগন্নাথ দেব অত্যন্ত কৃপালু, সকলেই যাতে এই স্নানযাত্রা দর্শন করতে পারে তার জন্যে রত্নদেবী ছেড়ে তিনি বাইরে বেরিয়ে আসেন স্নানবেদীতে। হাজার হাজার মানুষ তার দর্শন করে। যাই হোক, আমরা বাড়িতে স্নানযাত্রা উৎসব পালন করা যায় তা নিয়ে আলোচনা করব। এরপর জগন্নাথ দেবকে স্নানবেদীতে বসানোর পর কিছু ভোগ নিবেদন করতে হবে। ভোগ নিবেদন করার পর মন্ত্র বলতে হবে। মন্ত্রটা হলো ইদং মিষ্টান্ন পানীয় দিক সর্বম শ্রী বলভদ্র সুভদ্রাং জগন্নাথ অতে নমঃ। ভগবানের ভোগ নিবেদন পর শুরু হবে অভিষেক প্রক্রিয়া। একটি সুন্দর পাত্রে ময়দার তৈরি 9টি প্রদীপ সাজিয়ে রাখবেন, তাতে ঘিয়ে সলতে দেবেন, কিছু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সেই থালাটাকে সাজিয়ে দেবেন। তারপর সেই 9টি প্রদীপ জেলে জগন্নাথ দেবকে আরতি করতে হবে। প্রথমে চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার আর পুরো শরীরে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে 7 বার প্রদক্ষিণ করতে হবে। এইভাবে 16 বার আমরা আরতি করব। প্রভু জগন্নাথ দেবকে আলাদা স্নানের পোশাক পরাতে হবে। পোশাকটা হবে সাদা সুতোর অর্থাৎ কটনের, আর আমাদের আগে থেকেই সাদা তিল বেটে রাখতে হবে। তারপর জগন্নাথ দেব, বলদেব আর সুভদ্রা মায়ের শ্রী অঙ্গে সাদা তিল মাখাতে হবে। এরপর তিল বাটা জল দিয়ে স্নান করাতে হবে। মনে রাখতে হবে অভিষেক করবার জন্য আমরা অভিষেক শঙ্খ ব্যবহার করতে পারি। অভিষেক শঙ্খটা ঠিক জলশঙ্খের একটু উল্টো মতো। আর যদি একান্তই অভিষেক শঙ্খ না থাকে তাহলে আমরা তামার ঘট বা মাটির ঘট দিয়ে অভিষেক করতে পারি। এই স্নানকে বলা হয় তিলদক স্নান। এরপর আমাদেরকে পঞ্চামৃত স্নান করাতে হবে। পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর মিষ্টি। মিষ্টিটা একটু বেশি পরিমাণে নিতে হবে। আর অনেকেই মনে রাখবেন অভিষেক সঙ্গে যে দ্রব্যই দিই না কেন তার সাথে আমরা অবশ্যই তুলসী ও পুষ্প দেব, কারণ তুলসী পাতা না দিলে ভগবান তা গ্রহণ করবেন না। এই পঞ্চামৃত অভিষেক শঙ্খ নিয়ে জগন্নাথ দেবের স্নান করাতে করাতে আর যতক্ষণ পর্যন্ত এই অভিষেক প্রক্রিয়া চলবে ততক্ষণ কিন্তু অন্যান্যরা ব্রহ্ম সংহিতা মন্ত্র পাঠ করবেন কিংবা পুরুষোত্তম মন্ত্র পাঠ করবেন। আর তা যদি না পারেন তাহলে সিম্পল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। পঞ্চামৃত স্নান করানোর পর একটি পাত্রে শীতল জল, গোলাপ জল, অগুরু এইসব সুগন্ধি মিশিয়ে সেটা দিয়ে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানীকে স্নান করাতে হবে। এরপর ফলদক স্নান অর্থাৎ ফল দিয়ে স্নান। অন্তত পক্ষে 5 রকমের ফল দিয়ে স্নান করাতে পারলে ভালো হয়, যেমন আম, মৌসুমী লেবু, বেদানা, আঙুর, তরমুজ, এই সমস্ত ফলের রস আলাদা আলাদা পাত্রে রাখতে হবে। তারপর অভিষেক শঙ্খ দিয়ে তা স্নান করাতে হবে। আর প্রত্যেকবারই যখন আমরা অভিষেক করাবো তার সাথে তুলসী পাতা ও চন্দন ব্যবহার করব। এরপর দুধ দিয়ে স্নান, দই দিয়ে স্নান, ঘি দিয়ে স্নান, মধু দিয়ে স্নান, পরিশেষে মিশ্রি জল দিয়ে স্নান করাতে হবে। এরপর ধুলি স্নান। এই যে আমরা ঘি, দই, মধু এগুলো দিলাম, এতে কি হয় জগন্নাথ দেবের সে অঙ্গে একটা আঠালো চ্যাটচ্যাটে একটা ভাব হয়ে যায়। তো এটাকে তোলার জন্য আমাদের কি করতে হয়, ধুলি স্নান করাতে হবে। এই ধুলি স্নান করাবার জন্যে আমাদের একটা পাত্রে চাল গুঁড়ো, আটা, কুমকুম, কেশর, হলুদ গুঁড়ো এগুলো নিয়ে ভালো করে মিশিয়ে ফেলতে হবে। তারপর ধুলোর মতো একটা হয়ে যাবে। তারপর আমরা কুচ ঘাস, যেটা আমরা দশকর্মা ভান্ডার থেকে পেয়ে যেতে পারি, দিয়ে এক গোছা কুচ ঘাস দিয়ে আমরা কি করতে পারি, এই যে ধুলোর মতো যে একটা তৈরি করেছি ওটা দিয়ে আমরা কি করতে হবে, ছিটিয়ে ছিটিয়ে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রার শ্রী অঙ্গে ফেলতে হবে। এর ফলে কি হয় যে এই ধুলোটা
জগন্নাথ দেবীর শ্রী অঙ্গে খুব সহজেই যে আঠালো চ্যাটচেটে ভাবটা ছিল সেগুলো নিষ্কাশিত হয়ে যায়। তাই ধুলো স্নান খুবই প্রয়োজনীয়। এরপর আসছে সহস্র ধারা স্নান। এর জন্য আমাদের এমন একটা পাত্র নিতে হবে যাতে অসংখ্য ছিদ্র আছে। যে কোনো বাসনের দোকানে বা তামা পিতলের দোকানে আপনারা তা পেয়ে যেতে পারেন। আর বিভিন্ন গোটা ফল কলসিতে মেশানো শীতল জল ওই পাত্রের মধ্য দিয়ে ঢালতে হবে। এতে কি হয়, জগন্নাথ দেব খুবই খুশি হন, আমাদের উপর কৃপা করেন, আর পুরো অঙ্গ পরিষ্কার হয়ে যায়। এরপর পুষ্প অভিষেক, গাঁদা ফুল, জুঁই ফুল, গোলাপ ফুলের পাপড়ি এগুলো মিশিয়ে জগন্নাথ দেবকে অর্পণ করতে হবে। এমনভাবে অর্পণ করতে হবে যাতে তা গোলা পর্যন্ত পাপড়ি দিয়ে ঢাকা হয়ে যায়। এতে জগন্নাথ দেব খুব খুশি হয়। এরপর স্নান হয়ে গেলে জগন্নাথ দেবকে নতুন বস্ত্র পরাতে হয় এবং গজবেশে সাজাতে হয়। এরপর ভগবানকে নতুন বেশ বা পোশাক পরানোর পর আবার ভোগ নিবেদন করতে হয় এবং ভোগ নিবেদনের পর মহা আরতি করতে হয়। মহা আরতি করার পর জগন্নাথ দেবের অনবসর কাল শুরু হয় 15 দিন। তিনি বাইরে সকলের সাথে আর দর্শন করেন না এবং ভিতরের ঘরেই থাকেন। একান্ত প্রিয় ভক্তদের কেবল দর্শন দেন। এই 15 দিন জগন্নাথ দেবের জ্বর আসে, তাকে সেইভাবে বিভিন্ন ঔষধ দিতে হয়, ভেষজ ঔষধ, এবং সেই রকম পথ্য তাকে দিতে হয়। 15 দিন পর জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এইভাবেই খুব সংক্ষেপে আমরা আলোচনা করলাম যে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবের মাহাত্ম্য আর সময়সূচি আর বাড়িতে আপনারা কিভাবে পালন করবেন সে বিষয়ে আলোচনা করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ।